জন্মাবার অনেক দিন আগে মেজমামা যখন স্কুলে পড়তেন, একবার পুজোর ছুটিতে কাঁচকলা নিয়ে দেশে গেছেন। আর তার পরের দিনই ভোরে মায়ের নোটে মামা তার বিখ্যাত কালো সুটকেস নিয়ে উপস্থিত হলেন। রং ওঠা 1.5 হাত লম্বা একটা পুরনো কালো সুটকেস, তাতে ডবল তালা মারা। এইভাবেই শুরু হচ্ছে লীলা মজুমদারের নোটে মামা। তাহলে চলুন বাকিটাও শুনে ফেলি আমরা। ওই সুটকেসেই 30 বছর ধরে মামা বাড়ির ইতিহাস তৈরি হলো। নোটে মামাকে দেখেই দিদিমা নাকি কোল থেকে দুম করে ছোট মাসিকে নামিয়ে রেখে, ওরে নোটে একদিন তুই কোথায় ছিলি রে ওরে বাবা রে, বলে তার গলা ধরে ঝুলে পড়লেন। নোটে মামা বললেন, আহ কি যে করো দিদি, সুটকেস পড়ে গেলে সর্বনাশ হবে। মনে করেছি তোমার ছেলে ফুলেদের দিয়ে যাব, আর কারোর কোনো অভাব থাকবে না। তাই শুনে দিদিমা তক্ষুনি নোটে মামার গলা ছেড়ে দিয়ে চোখ মুছে এক গাল হেসে বললেন, ও মা, তুই চিরটা কালই পেজমি করে কাটালি, তুই আবার ওতে ভরে কি আনলি? নোটে মামা বললেন, সময় হলেই সব জানতে পারবে দিদি, তোমার ছেলেপুলেদের ছাড়া আর কাকে দিয়ে যাব? দিদিমার পেছন দিক থেকে দরজা দিয়ে জানলা দিয়ে পিল পিল করে বেরিয়ে এসে মেজো মামা, সেজো মামা, বড় মাসি, বড় মেশো, প্যাঙাদা, ভজাদা, রাঙামাসি, ঢ্যাঙামাসি, টেপি দিদি, খেঁদি দিদি ইত্যাদি আরও 5-7 জন, কারো ঝুঁটি বাঁধা, কারো কোমরে কালো সুতোয় পয়সা বাঁধা, কারো ন্যাড়া মাথা, যে যেমন ছিল সবাই অবাক হয়ে কথাবার্তা শুনল। তারপর নোটে মামা বারান্দার কোণে তালি দেওয়া কালো ছাতাটা রেখে মাঝের ঘরের তক্তপোষে পা ঝুলিয়ে বসলে পরে সবাই এগিয়ে এসে ওনার ছেঁড়া নোংরা সাদা ক্যাম্বিসের জুতো পরা পায়ে ঢিপ ঢিপ করে প্রণাম করলো। আর নোটে মামা সবাইকে আশীর্বাদ করে বললেন, সুটকেসে তোদের সবার ভাগ আছে, কারু কোনো দুঃখ থাকবে না। তখন দিদিমা সবাইকে তাড়িয়ে দিলেন, বললেন, আহা, এ মানুষটা রোজগার পাতি করে তেতে পুড়ে এসেছে, তোরা যেন কি, বলে নোটে মামার দিকে চেয়ে হেসে বললেন, তোকে ওদের বড্ড ভালো লেগেছে রে, রক্তের টান ফাঁদ, বলে আবার চোখ মুছে নোটে মামাকে স্নান করবার গরম জল, নরম তোয়ালে, সুগন্ধ সাবান, সেন্টেড নারকেল তেল, দাদামশাইয়ের সব থেকে ভালো চটি জোড়া আর নতুন ধুতি দিলেন। তারপর রেকাবি করে সর ভাজা আর ভালো সন্দেশ আর হলদে পেয়ালাতে গরম চা দিলেন। শেষে রান্নাঘরে গিয়ে মহা চেঁচামেচি লাগিয়ে দিলেন। মায়ের নোটে মামা এদিকে তক্তপোষে পা মেলে বালিশের ঠ্যাসান দিয়ে খবরের কাগজ নিয়ে শুয়ে পড়লেন। দিদিমা একবার এসে বলে গেলেন, ওরে নোটে, আমি আর কোনো আপত্তি শুনবো না, বাকি জীবনটা তোকে এখানেই কাটাতে হবে। অখেঁদি অখেপি, তোদের কি কোনো আক্কেল নেই লা? নোটে দাদামণির পা দুটো একটু টিপেও দিতে পারিস না? হ্যাঁ, সুটকেসের ভাগ নিতে তোদের লজ্জা করবে না? খেদি খেপি ইয়া বড় বড় সাদা সাদা জিভ কেটে তক্ষুনি পা টিপতে লেগে গেল। আর রাঙামাসিও পেছুপা না হয়ে তামাক সেজে দিল। তারপর দুপুরে মুড়ি ঘন্ট, মাছ ভাজা, নারকোল চিংড়ি, দই, রাজভোগ ইত্যাদি খেয়ে নোটে মামা দাদামশাইয়ের খাটে শুয়ে পড়লেন। বড় মামিমা সারা দিন বসে বসে বুড়োকে হাওয়া করলেন। আর দাদামশাই বেচারা কিঞ্চিত উসখুস করে শেষে পুরনো চটি জোড়াই পায়ে দিয়ে নকুর দাদামশাইদের বাড়ি তাস খেলতে গেলেন। সেই প্রথমবার এসে মায়ের নোটে মামা 8 মাস পরম আরামে কাটিয়ে গেলেন। এই 8 মাস দাদামশাই মাছের মুড়ো, কি পেটির বড় চাকলা, কি মাংসের চোঙার হাড়, কি বড় ফলটা মিষ্টিটা, এসবের মুখও দেখলেন না। দিদিমা আগেই সেসব নোটে মামার পাতে তুলে দেন।
ছুটির শেষে মেজো মামা যেদিন রওনা হবেন সেদিনও দেখলেন নোটে মামা মোড়ায় পা উঠিয়ে দাদামশাইয়ের ইজি চেয়ারে শুয়ে শুয়ে পান চিবোচ্ছেন, আর রাঙামাসি মাছি তাড়াচ্ছে, বড় মাসি পাকা চুল তুলছে। তা মেজো মামার কলকাতায় গিয়েও রেহাই নেই। থেকে থেকেই দিদিমার ফরমায়েশ আসতে লাগলো, নোটের জন্য বালাপোষ, নোটের জন্য 11 ইঞ্চি গরম মোজা, নোটের জন্য ইত্যাদি ইত্যাদি। পরের বছর আবার পুজোর ছুটিতে বাড়ি গিয়ে মেজো মামা দেখলেন নোটে মামা ইতিমধ্যে একদিন বাড়ি শুদ্ধ সবাইকে কাঁদিয়ে শ্বশুর বাড়ি গেছেন। শুনলেন দিদিমা নাকি অনেক করে বলেছিলেন, ওরে আমার বুকটাকে একেবারে খাঁ খাঁ করে দিয়ে যাস নে রে, নিতান্তই যদি যাবি নিদেন তোরই সুটকেস খানা রেখে যা। নোটে মামা নাকি অবাক হয়ে গিয়ে বলেছিলেন, আহ কি যে বলো না দিদি, ওই সুটকেসেই তো আমার সব, আমি আর কদিন, তোমার ছেলেপুলেরাই পাবে। বলে নতুন কালো জুতো, আদ্যির পাঞ্জাবি, তসরের চাদর আর সোনা বাঁধানো ছড়ি নিয়ে ছ্যাকড়া গাড়ি চেপে চলে গেলেন। নোটে বাবার কাছে চেঞ্জ ছিল না বলে দিদিমাই আবার যাবার খরচটা আর আবার ফিরে আসবার খরচটা দিয়ে দিলেন। মেজো মামা দেখলেন নোটে মামার জন্য মাঝের ঘরটাকে রেডি করে তালা দিয়ে রাখা রয়েছে, রোজ ধুলো ঝাড়া ধুনো দেওয়া এসব হচ্ছে। সকলেরই প্রায় মন খারাপ, খালি দাদা মশাইয়ের মুখে হাসি। দিদিমা তো থেকে থেকেই বলেন, আহা যদি সুটকেসটাও রেখে যেত তাতে হাত বুলোতাম, কি জানি বাবা ও শ্বশুর বাড়ির ওরা যদি আবার টুকটাক করে নেয়। সেবার পুজো দেরিতে পড়েছিল। মেজো মামা যখন আবার ফিরে এলেন তখন বেশ শীত পড়ে গেছে। শেষ দিনেই আবার নোটে মামা সেই ছেঁড়া কোট, ছেঁড়া জুতো আর কালো সুটকেস নিয়ে এসে উপস্থিত। বললেন দিদিমার দেওয়া সব জিনিস নাকি চুরি গেছে, কিন্তু দিদিমার ছেলেপুলেদের জন্য ওই সুটকেসটা প্রাণ দিয়ে রক্ষা করে এনেছেন। তাই শুনে দিদিমা ডুকরে কেঁদে উঠলেন। পরে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে কি হয়েছিল? নোটে মামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, থাক থাক দিদি, সে কথা মুখেও আনতে বলো না। দিদিমা ভাবলেন সব ওই মুখ পোড়া শ্বশুরবাড়ির কাণ্ড। আর তক্ষুনি নোটে মামার জন্য নতুন জুতো, নতুন ছড়ি থেকে আরম্ভ করে নতুন বালাপোষ, নতুন কম্বল সব কিছুর ব্যবস্থা করে দিলেন। এই আয়োজনের মধ্যে মেজো মামার কলকাতায় ফিরে যাবার ট্রেনের সময় হয়ে যাওয়াতে মেজো মামা না খেয়ে রওনা হয়ে গেলেন, কেউ খেয়ালও করলো না, সবাই নোটে মামাকে নিয়ে ব্যস্ত। তারপর থেকে 25 বছর ধরে মায়ের নোটে মামা বছরে একবার করে সুটকেস হাতে আসেন। 8-9 মাস থেকে আবার শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কোথায় যেন চলে যান। প্রতি বছর চোরেরা অনলসভাবে ওনার সর্বস্ব চুরি করে নেয়, আর দিদিমাও তেমনই অনলসভাবে আবার সমস্ত কিনে দেন। দাদামশাইও শেষ অবধি এ ব্যাপারে আপত্তি করা ছেড়ে দিয়েছিলেন। 25 বছর এরকম চলবার পর দিদিমা আর দাদামশাই চোখ বুঝলেন। নোটে মামা তখন নোটে মামার শ্বশুর বাড়িতে, সেই ঠিকানাতে তার করা হলো। পেলেন কিনা বোঝা গেল না, মোট কথা এলেন না। পুজোর সময় আবার যখন জামা কাপড় কেনা হচ্ছে, নোটে মামা কালো সুটকেস হাতে উপস্থিত। বললেন, ও আচ্ছা আচ্ছা, আর শ্বশুর বাড়ি যাবো না বুঝলি, এখন থেকে আমি তোদের গার্জিয়ান হলাম বলে সেদিন থেকেই সব কিছু হুকুম দেবার ভার নিলেন। বড় মামা মেজো মামা তখন বিদেশে চাকরি করেন আর মাসে মাসে টাকা পাঠান। সেই টাকার বেশিরভাগটা দিয়ে বড় মামি আর মেজো মামি রেশারেশি করে নোটে মামার সেবা করেন। নোটে মামা দিব্যি আরামে আছেন। কাজের মধ্যে মাঝে মাঝে দরজা জানলা বন্ধ করে সুটকেস গোছানো, আর যেদিনই গোছান সেদিনই মেজাজটা যেন আরও ভালো থাকে। সবাইকেই বলেন,
দিদি জামাইবাবু গেছেন আমারই বা কদিন, তোদের অনেক সেবা নিয়েছি। দেখিস আমাকে যেন তোদের ঝগড়াঝাঁটির কারণ বানাস না। এই সুটকেসে যথেষ্ট আছে, সবাই সমান ভাগে ভাগ করে নেবার জন্য যথেষ্ট আছে। এত দিন রইলাম, দেখ কাউকে কিছু ইচ্ছে করে দিইনি, যাতে আমি গেলে তোদের জন্য আরো বেশি থাকে। নিজের জন্য এক পয়সা খরচ করিনি। তোরা যখন যা দিয়েছিস তাতেই আমার চলে গেছে। তাই না শুনে বড় মামিমা আর মেজো মামিমা ঠিক দিদিমার মতন করে ফোঁত ফোঁত করে কেঁদে চোখে আঁচল দিলেন। এ আমার নিজের চোখে দেখা। আজকাল মায়ের নোটে মামা বুড়ো হয়ে গেছেন, শ্বশুর বাড়ি যাওয়াও ছেড়ে দিয়েছেন। সুতির কাপড় পরলে গা কুটকুট করে, তাই গরদ ছাড়া কিছু পরেন না। এমনি তেল ঘি সহ্য হয় না বলে গাওয়া ঘিতেই ওনার সব রান্না হয়। রাত্রে গাওয়া ঘি দিয়ে লুচি হয়। দুর্বল হয়ে গেছেন, তাই রোজই কি বলে মুরগি হয়, ছাঁচি পান আসে, অম্বুরি তামাক আসে। থেকে থেকে নোটে মামা সবাইকে ডেকে বলেন, ওরে আমি গেলে তোরা ঝগড়া করিস না রে, প্রচুর আছে, প্রচুর আছে। আমরা হিসেব করে দেখেছি, দিদিমা দাদামশাইয়ের সঙ্গে সঙ্গেই যদি নোটে মামা স্বর্গে যেতেন, একদিক দিয়ে ভালোই হতো। ওনারও সব জ্বালা জুড়োতো, আর সুটকেসও মোটে 21 ভাগ হতো। এই 5 বছরে আরও সবাই জন্মে টন্মে একাকার কাণ্ড করেছে, এখন 42 ভাগ হবে। আমরা তো মনেই করে রেখেছি সুটকেসে হিরে মণি মুক্ত আছে। মনে করেছি বোধহয় তোড়া তোড়া 1000 টাকার নোটের ঠাসা। তাই গোপনে সুটকেস নেড়ে দেখেছি, ভেতরে কিছু নড়ে না, বেশ হালকাও। যাই হোক, গত বছরের শেষে একদিন সন্ধেবেলা নোটে মামা সত্যি সত্যি পটল তুললেন। বাইরে ঝমঝম বৃষ্টি, ঘরে তেলের বাতির আলোতে নোটে মামা মোলেন। মামিমারা হু হু করে একবার কেঁদে নিয়েই সুটকেসটা টেনে বারান্দায় আনলেন। নোটে মামার বালিশের তলা থেকে চাবি বের করলেন, দেশলাইয়ের আলোতে খুললেন। খুলে দেখলেন শুধু খড় ঠাসা, না শুধু খড় নয়, তার উপর একটা কাগজে লাল পেন্সিল দিয়ে লেখা, কাউকে কভু লাই দিস নে, করিস নে কো বিশ্বাস, বুদ্ধি তোদের দেখে দেখে নোটে ফেলছে নিঃশ্বাস। গল্পটা এখানেই শেষ। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আপনার যদি কোনো বক্তব্য বা সাজেশন বা মন্তব্য থাকে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটা লাইক করতে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।